আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল, আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে। পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না। তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ মাই গড, এটা তো ড্রিম লাভার্স নেকলেস। ভারতবর্ষে মাত্র 10 জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে। নীল দেখল ওর ফোনে আদ্রিতার নাম ভেসে উঠেছে। অসময়ে আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে, কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল। যেমন মান্ধাতার আমলের ফোন, তেমনই প্যান প্যানে সলিল চৌধুরীর গানের রিংটোন। সত্যি বাবা, টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল। আবারও হাসির রোল উঠল, আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে। কিন্তু আশ্চর্য ব্যাপার, নীলের মাথা গরম হলো না। নিজের ফোনের স্ক্রিনটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলো সে। আদ্রিতা একটি মেসেজ পাঠিয়েছে, ফ্রি হয়ে কল করো। এভাবে আগে কখনো আদ্রিতা বলেনি নীলকে। তাহলে কি আদ্রিতার মনে নীলের জন্য জায়গা তৈরি হচ্ছে? নীল আশা নিয়ে কলব্যাক করল, কিন্তু ওপাশ থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁঝালো আওয়াজই শুনতে পেল নীল। কোন রাজকার্য করছো যে ফোন তুলতে দেরি হলো? যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে? ভুলে যেও না, আজকে সন্ধ্যের ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে। দয়া করে নিজের ওই হাড় হাবাতে লুকটা নিয়ে যেন উপস্থিত হয়েও না। তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরাক হতে রাজি নই, কথাটা যেন মাথায় থাকে। কোনো উত্তর না শুনেই ফোনটা কেটে দিল আদ্রিতা। অনেক আশা নিয়ে নীল ফোনটা করেছিল, কিন্তু ফলাফল একই পেল সে। ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য আদ্রিতাও ওর কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিল। বাড়ি ফিরে বিকেলের পার্টির প্রস্তুতি নিতে হবে। সবে অফিস থেকে বের হতে যাবে এমন সময় একজন স্টাফ এসে বলল, ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। অবাক হয়ে আদ্রিতা বলে, আমার সাথে? কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? স্টাফ দুদিকে মাথা নাড়িয়ে বলল, না ম্যাডাম, এনাকে আগে কখনো দেখিনি, তবে বলছেন আপনার সঙ্গে খুব আর্জেন্ট দরকার। আদ্রিতা খানিক অবাক হল। হঠাৎ কে এলো ওর সাথে দেখা করতে? ঠিক আছে, পাঠিয়ে দাও, আদ্রিতা বলল। ওদিকে রিইউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে। যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল, খুব শিগগিরই তারা আবারও একটা রিইউনিয়ন করবে। আবারও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করল। সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তাতে সবার প্রথমে নাম লিখিয়েছিল শুভ্র, কিন্তু মাতাল সোহিনী সবাইকে রিফিউজ করে বলল, সো সরি গাইজ, আই হ্যাভ মাই ওন কার, সো এক্সকিউজ মি। সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল। শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকালো। কেন তাকালো তা নীলও বুঝতে পারল না। সোহিনী চলে যেতেই নীলের মনে পড়ল আদ্রিতার কথাগুলো। সত্যি এখনো সেনবাড়ির গেট টুগেদারে পরে যাওয়ার মতো পোশাক কেনা হয়নি তার। বিন্দু মাত্র সময় নষ্ট না করে মিহিরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ল নীল। ওদিকে কিছুক্ষণ পরই একজন কালো স্যুট পরা ভদ্রলোক আদ্রিতার কেবিনে এলেন। চেহারা দেখে বলে দিতে হয় না যে বেশ সম্ভ্রান্ত বংশের মানুষ। তার হাতে একটা গিফট প্যাক। আদ্রিতা ভ্রু তুলে বলল, বলুন কি ব্যাপারে কথা বলতে চান। ভদ্রলোক খুব বিনীতভাবে সেই গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন। আদ্রিতা অবাক হয়ে বলল, আপনাদের বস? কে বলুন তো, আর এতে কি রয়েছে? লোকটি একটু হেসে বললেন, বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন। আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে।
নেওয়াটা আদৌ উচিত হবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না। একটু ইতস্তত করে অবশেষে বক্সটা হাতে নিল আদ্রিতা। ভদ্রলোক আদ্রিতাকে অভিবাদন করে চলে গেলেন। কিন্তু আদ্রিতার মনের ভিতর তখন হাজারো প্রশ্নের ঝড়। কে পাঠালো এই অদ্ভুত উপহার? কি আছে এতে? আদ্রিতার কথা রাখতে নীল শপিং মলে গেল ঠিকই, কিন্তু দামি দামি পাঞ্জাবিগুলোর মধ্যে কোনোটাই ওর তেমন পছন্দ হলো না। কোনোটার রং পছন্দ হয়, নয়তো কোনোটার ফিটিংস। কোনোটার ডিজাইন পছন্দ হয় তো মনে প্রশ্ন জাগে যে আদ্রিতার ভালো লাগবে কিনা। বেশ কিছুক্ষণ এইসব বাছাবাছি করার পর নীল রীতিমতো বিরক্ত হয়ে উঠল। কি ঝকমারি কাজ রে বাবা! অবশেষে সে ফোন করল তার পার্সোনাল সেক্রেটারিকে। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার শশাঙ্ক রায়চৌধুরী এরই মধ্যে কোম্পানির ভাবী সিইও নীল রায়চৌধুরীর জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছেন। একে একে এক বিলাসবহুল জীবনযাপনের জন্য ঠিক যা যা প্রয়োজন সেই সব কিছু হাতের মুঠোয় এসে যাচ্ছে নীলের। ওর চির অভ্যস্ত পৃথিবীটা যেন একটু একটু করে পাল্টে যাচ্ছিল। নীলের পার্সোনাল সেক্রেটারিটিও বেশ করিতকর্মা। খুব তাড়াতাড়ি সে নীলের জন্য একটা সুন্দর সিল্কের পাজামা পাঞ্জাবি বেছে ফেলল, যার রংটাও সুন্দর, আবার ফিটিংও সেরা। ট্রায়াল রুমে নিজেকে আয়নায় দেখে নীলের মনে হলো এটা আদ্রিতার নিশ্চয়ই পছন্দ হবে। জামা কাপড় কেনা হলে নীল রওনা হলো বাড়ির পথে। গিফট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদ্রিতা। একদিকে অদম্য কৌতূহল, অন্যদিকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল ওর। অবশেষে অস্বস্তিটাকে দমন করে আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল। আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে। পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না। তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ মাই গড, এটা তো ড্রিম লাভার্স নেকলেস। ভারতবর্ষে মাত্র 10 জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে। সেই লিস্টে ম্যাডামের নামটাও জুড়ে গেল। ম্যাডামের বয়ফ্রেন্ড কি দারুণ একটা উপহার দিয়েছেন। আদ্রিতা স্টাফ দুজনের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তারা তড়িঘড়ি সেখান থেকে দৌড়ে পালালো। কিন্তু আদ্রিতার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। তার ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন সে এমন একটা নেকলেস কিনবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু তবুও আদ্রিতা স্বস্তি পাচ্ছে না। খুব ভালো করেই বুঝতে পারল যে এই নেকলেসটির প্রতিটি হীরেই আসল এবং ভীষণ রেয়ার, আর তাই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয়। তার মানে কি বিজনই তাকে এই নেকলেসটা উপহার দিল? নীলের সাথে সকালের বাকবিতণ্ডায় বিজনের খুবই ইগো হার্ট হয়েছে, আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য। আদ্রিতার গাড়িটা হাইওয়ে ধরে দ্রুত ছুটেছে বাড়ির পথে। গাড়িতে বসে আদ্রিতা শুধুমাত্র বিজনের কথাই ভাবতে থাকল। বিজন তার সর্বস্ব বাজি রেখেছে আদ্রিতার ভালো লাগার ড্রিম লাভার নেকলেস কেনার জন্য। বিজনের জন্য তার মনে একটা হালকা ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল। ডায়মন্ড নেকলেসে হাত বুলিয়ে আদ্রিতা ভাবল, আজকের বিকেলের গেট টুগেদারে সে এই হারটাই পরবে। এই হারটা পরেই সবার নজর কাড়বে ও। সেন পরিবারের কারো কাছেই এত দামি হার নেই। পরিবারের সবার কাছে ওর সম্মান বহু গুণে বেড়ে যাবে আজ। নীল যখন বাড়ি এল, এমন সময়ই চিত্রার কর্কশ আওয়াজ নীলের কানে এলো, এই যে নবাব পুত্তুর, আমার মেয়ের পয়সা ধ্বংস করে মনও উৎফুল্ল। এমন সময়ই চিত্রার কর্কশ আওয়াজ নীলের কানে এলো, এই যে নবাব পুত্তুর, আমার মেয়ের পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনলে, তাও ভালো। তবু যদি এই পোশাক পরলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয়, এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। 5 মিনিটের মধ্যে তৈরি হবে। তোমার জন্য সেন ম্যানসনে পৌঁছাতে যেন দেরি না হয়। নীল চিত্রার কথাগুলো কোনো মতে হজম করে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে তৈরি হয়ে বেরিয়ে এলো।
আদ্রিতা নিজের লাস্ট মিনিট টাচ আপ নীলের দিকে চোখ। আদ্রিতা কিছু বলার আগেই চিত্রা তার তথাকথিত কর্কশ গলায় কথাগুলো বলল নীলকে। নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে, মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে। আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে। যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগলো নীল। আদ্রিতার অপূর্ব সৌন্দর্য অনেকেরই মনোযোগ আকর্ষণ করল। কিছু লোক প্রশংসার আর কিছু লোক ঈর্ষার চোখে আদ্রিতাকে দেখতে লাগল। চিত্রাও খুব সুন্দর করে সেজেছে। কে বলবে চিত্রা আর আদ্রিতা মা মেয়ে? ওদের দুই বোন বললেও চলে। সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা, কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না। নীল যেন এক অবাঞ্ছিত অতিথি। আসলে চিত্রা এবং আদ্রিতা যদি নীলকে সেই মর্যাদা দিত, তাহলে বাকিরাও নীলের সাথে দুর্ব্যবহার করতে সাহস পেত না। অবশ্য নীল এতে অভ্যস্ত। সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও! চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে? আজ রাতে কি কোনো নতুন টুইস্ট ঘটতে চলেছে আদ্রিতা এবং নীলের সম্পর্কে?